গণতান্ত্রিক সব শক্তি ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কুমিল্লা জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এদেশে ধর্ম নিয়ে রাজনীতি আর চলবে না। ১৬ বছর পর টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলন হয়ে ওঠে উৎসবমুখর। সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসলামের নামে যারা রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায় তাদের মোকাবেলা করতে হবে। ইসলাম কোনো কুটা রাজনীতি নয়, ইসলাম কোনো রাজনীতির বাক্স নয়। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। নেতাকর্মীদের জনগণের চাওয়া অনুযায়ী কাজ করার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেখানেই বাংলাদেশের স্বার্থ, সেখানেই জাতীয়তাবাদী শক্তি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ থেকে মুক্তির 14 মাস পরও নির্বাচিত সরকার পায়নি দেশ। এই সময়ে গণতন্ত্রের পথে না হেঁটে বিতর্ক ছড়িয়েছে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে করুণ পরিণতির আশঙ্কা করছেন এই বিএনপি নেতা। রাজধানীতে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেন, জামায়াতের পিআর পদ্ধতির দাবি বিভ্রান্ত করছে জনগণকে। সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনার আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। অংশ নেন রাজনীতিবিদরা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অভ্যুত্থানের পর যেসব দেশ গণতন্ত্রের পথে না গিয়ে বিতর্ককে বেছে নিয়েছে, তাদের করুণ পরিণতি হয়েছে। যে দেশগুলো এরকম একটা তর্ক বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে, সেই সমস্ত দেশে আপনি গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। অনুষ্ঠানে পিআর পদ্ধতি চাওয়ায় জামায়াতের সমালোচনা করে নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলন। মন্তব্য করেন, নির্বাচনের আগে এ দাবি উদ্দেশ্যমূলক। বিএনপিও কখনো গণভোটের পক্ষে বলেছে, সেরকম না। যারা এখন পিআরের কথা বলছেন বা পিআর নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলছেন, তারা গণভোটের পক্ষে। তাহলে উচ্চকক্ষে যদি পিআর আনা হয়, তো নিম্নকক্ষে পিআরের কোনো দরকার নেই। ফলে যারা উচ্চকক্ষ মেনে নিয়ে এসে আবার নিম্নকক্ষে পিআর চাইছেন, তারা আসলে পুরো জিনিসটারই মানে একটা বোঝাপড়ার মধ্যে যথেষ্ট জায়গা নেই। আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গোয়েন্দা সংস্থার পরিবর্তন না করে, পুলিশের সংস্কার না করে, এই আমলাদেরকে সংস্কার না করে আপনি কি নির্বাচন করতে চান? আমি জানি না বিএনপি এই বিষয়ে আমার সাথে একমত হবে কিনা। বর্তমান যে প্রশাসনিক কাঠামো রয়েছে, এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। বিতর্ক সৃষ্টি না করে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বক্তারা। ওনারা কি শুনাইতে চান? মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদেশের মানুষ আর ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার সঙ্গে দেখা করে এসব কথা বলেন তিনি। মানুষের শান্তি নষ্ট করতে আওয়ামী লীগের দোসররা এখনও কাজ করছে বলে অভিযোগ করেন রিজভী। বলেন, দোলন ভূঁইয়ার ওপর হামলার দায় প্রশাসনকে নিতে হবে।
দ্রুত অপরাধীদের অবশ্যই গ্রেপ্তার করার দাবি জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, এ ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের দোসররা তারা আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। আগামী নির্বাচনে কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের বেআইনি বা অন্যায়ের নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন সিইসি AMM নাসির উদ্দিন। বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। সকালে আগারগাঁওয়ে ইসি ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে তিনি কথা বলেন। আর নির্বাচন কমিশনারদের দাবি, পেশাদারিত্বের সাথে কাজ করার মতো শক্ত মেরুদণ্ড আছে বর্তমান কমিশনের। বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাসোসিয়েশনের আয়োজনে নির্বাচন কর্মকর্তা সম্মেলনের এ আয়োজন। এতে যোগ দেন সারা দেশের জেলা উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তারা। নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচনী কার্যক্রমের অগ্রগতি, পরামর্শ ও নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। নির্বাচন কমিশনাররা বলেন, বিগত কয়েকটি নির্বাচনে কর্মকর্তাদের প্রভাবিত করায় সুষ্ঠু ভোট হয়নি। তবে এবার সেই সুযোগ থাকছে না। পক্ষপাত মুক্ত নির্বাচন আয়োজনে বর্তমান কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন কমিশনের সাথে যারা জড়িত তারা যদি ব্যর্থ হয়, এখানে যেহেতু জবাবদিহিতা আছেই, পরকালে অবশ্যই এর জবাবদিহিতা আছে। এমন কিছু বিষয় ছিল যেগুলো নির্বাচন কমিশন তার দৃঢ়তা এবং কি বলে যে আইনগত দিক থেকে তারা সিদ্ধান্তে অটল আছে এবং ছিল। আগামী নির্বাচনে সোশ্যাল মিডিয়া ও এআইকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। তবে তারা বলছেন, যে কোনো মিথ্যা তথ্যকে ভালো তথ্য দিয়ে প্রমাণ করতে প্রস্তুত কমিশন। এবারের নির্বাচনে নারী ভোটারদের বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তারা। আমরা ভালো ইনফরমেশনের প্রবাহ বাড়িয়ে দিই, আর পাশাপাশি খারাপ ইনফরমেশন যেগুলোর সোর্স আমরা জানি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। এই হচ্ছে দুটো পদ্ধতি, এর বাইরে আর কোনো পদ্ধতি নেই। জেন্ডার নিয়ে কাজ করতে আমি বেসিক্যালি স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ জেন্ডার শব্দটা দ্বিপাক্ষিক হলেও আমরা এটাকে একপাক্ষিক করে ফেলেছি। জেন্ডার শুনলেই মনে হয় যে এটা ফিমেল ইন্ডিকেটর। এদিকে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে নির্বাচনী কর্মকর্তাদের ভোটের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন সিএসি। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে এবার কর্মকর্তাদের কোনো ধরনের বেআইনি বা অন্যায় নির্দেশনা দেবে না কমিশন। আমরা কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দেব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বানও জানান সিইসি। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের দাবিদার একাধিক, মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। সকালে রাজধানীর গুলশানে সিইসির মন্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে বৈধভাবে জাতীয় পার্টির কমিটি করা হয়েছে। নির্বাচন কমিশন তাদেরকেই স্বীকৃতি দেবে বলে আশা করেন তিনি। দলীয় প্রতীকের মালিকানাও তার নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে দেয়া হবে বলেও আশা করেন জাতীয় পার্টির এই নেতা। জাতীয় পার্টির চেয়ারম্যানের ক্ষমতা অগণতান্ত্রিকভাবে জিএম কাদের ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন আনিসুল ইসলাম মাহমুদ। বলেন, আদালতের আদেশে দলীয় কর্মকাণ্ডে জিএম কাদেরের উপর স্থগিতাদেশ রয়েছে। জিএম কাদের জাতীয় পার্টির সাধারণ সদস্য হিসেবে আছেন দাবি করে এই নেতা বলেন, জিএম কাদের এখতিয়ার বহির্ভূত কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি বক্তব্য রেখেছেন, জাতীয় পার্টির মালিকানা খুঁজে পাচ্ছে, যে অনেক দাবিদার আছে, মালিকানা খুঁজে পাচ্ছে। আমরা এই বক্তব্যে বিস্মিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক কম, এমন মন্তব্য করেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। অভ্যুত্থানের পরেই জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা উচিত ছিল বলেও মনে করেন তিনি।
সকালে রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের খসড়া নিয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ দেন বক্তারা। এসডিজি বাস্তবায়নে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর নতুন খসড়া নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রিফর্ম ওয়াচ। আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক মানদণ্ডে মানবাধিকার কমিশন গঠন, কার্যপরিধি, স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো। রাষ্ট্রীয় হোক, ব্যক্তি হোক বা রাষ্ট্রীয় সংস্থা হোক, প্রতিষ্ঠান হোক, ইনক্লুডিং নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, ডিজিএফআই, ইন্টেলিজেন্স সার্ভিসেস এজেন্সি, যারা আছে, কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেন জবাবদিহিতার বাইরে না থাকে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, মানবাধিকার লঙ্ঘনে জড়িত সংস্থাগুলোর সংস্কার জরুরি। পৃথিবীতে এরকম কোন মানবাধিকার কমিশন যেসব দেশে আছে আর কোথাও এরকম দৃষ্টান্ত নাই যে অবৈতনিক একটা শ্রেণী আবার সার্বক্ষণিক একটা শ্রেণী। এটা কমিশনের মধ্যে বৈষম্যমূলক এবং কমিশন বাস্তবে কাজ করতে পারে না যে সমস্ত কারণে, তার মধ্যে পারেনি যে সমস্ত কারণে, তার মধ্যে এটা অন্যতম। সমাজের নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন নারী প্রতিনিধিরা। মানবাধিকার কমিশন নামের যে সংস্থাটা ছিল বাংলাদেশে, আপনারা বলছেন তাদের কার্যকারিতা ছিল, এমনও তাদের কার্যক্রম ছিল যেটা আসলে আমাদের বিচারের চাওয়ার যে জায়গাটা সেখানে মাঝে মাঝে বাধাগ্রস্ত করা হয়। সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ, এইটাই ছিল আমাদের মূল স্পিরিট। বিচার ব্যবস্থার রাজনৈতিক প্রভাবমুক্ত করার পাশাপাশি জবাবদিহিতা বাড়ানোর উপর জোর দেন বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানের পরই জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন সিপিডি সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা একটি নখদন্তহীন কমিশন চাই না, যে কমিশনটি কার্যকরভাবে মানবাধিকার রক্ষা করতে পারবে এইরকম একটি কমিশন চাই। এরকম একটি নখদন্তহীন মানবাধিকার কমিশনের মাথায় একটি মেরুদণ্ডহীন ভালো মানুষকে বসিয়ে দিবেন না। মেরুদণ্ডহীন ভালো মানুষ কোনোদিন অন্য কোনো কারোর জন্য তার মেরুদণ্ড শক্ত করতে পারে না। প্রভাবমুক্ত থেকে যারা কার্যকরভাবে মানবাধিকার রক্ষা করতে পারবে সেই রকম কমিশনের দাবি জানান বক্তারা। যে নীতিবান। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজার পঞ্চমী আজ। বোধনের মধ্য দিয়ে শুরু হলো পূজার আনুষ্ঠানিকতা। রাতে স্থাপন করা হবে প্রতিমা। এবার দেবীর আগমন হয়েছে গজে, আর ফিরে যাবেন পালকিতে। এরই মধ্যেই সেজে উঠেছে রাজধানী সহ সারা দেশের মণ্ডপগুলো। ঢাকায় দুর্গাপূজা হচ্ছে 259টি এবং সারা দেশে 33,000-এর বেশি। রাজধানীর অন্যতম বড় মণ্ডপ হচ্ছে বনানী পূজা মণ্ডপ। এরই মধ্যে মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা উপলক্ষে এখনও কেনাকাটা করছে হিন্দু ধর্মাবলম্বীরা। আজকে দেখে খুব ভালো লাগছে, এত উৎসবমুখর পরিবেশ। কালকে থেকেই শুরু শারদীয় দুর্গোৎসব। 99% কাজ কমপ্লিট এবং আমাদের প্রতিমার ব্যাকগ্রাউন্ডটা এখন উঠে যাবে। শেষ মুহূর্তের কাজ চলছে। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই মাঠ সেজে উঠবে আপনাদের জন্য। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, বোধনের মধ্য দিয়ে তো পূজার আনুষ্ঠানিকতা যেটি বলা হয় সেটি শুরু হয়ে গেল। কি ধরনের আয়োজন রয়েছে খুলনায়? কয়টি মণ্ডপে এবার পূজা হচ্ছে? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে বোধনের মধ্য দিয়ে আসলে দেবী দুর্গাকে জাগ্রত করেন সনাতন ধর্মাবলম্বীরা, এবং সেই বোধন পূজার মধ্য দিয়ে আজকে আসলে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং আগামীকাল সকালে হচ্ছে আপনার ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে। আর এই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আসলে দেবী দুর্গাকে চণ্ডী পাঠের মাধ্যমে আসলে সনাতন ধর্মাবলম্বীরা তারা দেবীর আরাধনা করবেন এবং দেবীর কাছে তারা পৃথিবী এবং পাশাপাশি দেশ এবং ব্যক্তি পর্যায়ে তারা শান্তি কামনা করেন এবং শান্তি কামনা করে মঙ্গল কামনায় তারা এই আরাধনা করবেন। খুলনাতে এবছর আসলে মূলত পুজোর সংখ্যা বেড়েছে 69টির ওপরে এবং প্রায় 900-950 মন্দিরে আপনার এখানে পুজো অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন যদিও আছি হচ্ছে আপনার সাহেবেরখানা পুজো উদযাপন করতে, যেহেতু আগামীকালকে ষষ্ঠীর মাধ্যমে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, তো এখন একেবারেই শেষ পর্যায়ের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো চলছে। দেবীর মূর্তি তৈরি করা হয়ে গেছে এবং প্রতিমা চলে আসছে এবং সন্ধ্যায় সেখানে বোধন অনুষ্ঠিত হয়েছে, দেবীকে জাগ্রত করা হয়েছে। এখন মূলত আসলে স্টেজ এবং আলোকসজ্জার যে সমস্ত কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো চলছে। আমরা পুজো উদযাপন পরিষদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মূলত আগামীকাল থেকেই মূলত আসলে এই পুজোর যে মূল
আনুষ্ঠানিকতা যেহেতু শুরু হবে সেহেতু তার আগেই আজকে রাতের মধ্যে আসলে সমস্ত কাজ সম্পন্নের জন্য তারা মূলত কাজ করছে। আর এই যে পুরো যে কাজটি, এই পুরো কাজটি কিন্তু গত 1 মাস ধরে আসলে সনাতন ধর্মাবলম্বীরা করে আসছেন এবং পাশাপাশি তারা বলছেন যে এবার পুজোতে তারা শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য কিন্তু তারা নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। তাদের যেমন স্বেচ্ছাসেবক থাকবে, পাশাপাশি তারা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং এর পাশাপাশি তো আপনার পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো উপস্থিত থাকবেনই। আর পুজোর নিরাপত্তার ব্যাপারে খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার পুজোতে আসলে মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও দায়িত্ব পালন করবে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে সেখানে যাতে তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নেন, এই ধরনের নির্দেশনাই কিন্তু তারা নিয়ে এসেছেন। আর পুজো উদযাপন পরিষদগুলো বলছে যে তারা এখন পর্যন্ত বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে নানা ধরনের সহযোগিতা পাচ্ছেন এবং আনুষ্ঠানিকভাবে এবং উৎসবমুখর পরিবেশে আসলে আগামীকালকে ষষ্ঠী পূজা শুরু হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। অভিজিৎ পাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কক্সবাজারের উখিয়ার থাইংখালীর 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটি নামে একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশে রোহিঙ্গারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারে ফেরার নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান জানান। একই সাথে মিয়ানমারে গণহত্যার ন্যায় বিচার চান তারা। এছাড়াও দীর্ঘ 8 বছরের বেশি সময় ধরে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গাদের আশা 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথ দেখাবে। জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনের সভায় জামায়াতের আমির বলেন, বিপক্ষে গেলেও সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়া হবে। 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত। আয়নাঘরের মতো সংস্কৃতি আওয়ামী লীগ সরকার শুরু করেছিল বলেও জানান জামায়াতের আমির। আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে করাপ্ট বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে দাবি তার ভাইয়ের। স্ত্রী ও শাশুড়ি বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ তার। এদিকে স্ত্রীর দাবি, ঋণের ভারে জর্জরিত হয়ে আত্মহত্যা করেছেন নজরুল। এ ঘটনায় মামলা করেছেন নিহতের ভাই। পুরান ঢাকার লালবাগের এই বাসাতেই স্ত্রী, 2 সন্তান, মা ও শাশুড়িকে নিয়ে ভাড়া থাকতেন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। শুক্রবার বিকেলে বাসাটির একটি রুম থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নজরুলের বড় ভাইয়ের দাবি, মাকে বাসায় রাখায় আপত্তি ছিল স্ত্রীর। এ নিয়ে প্রায় ঝগড়া হতো দুজনের। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি তার। আমার ভাই দুজনকে মায়ের সমান মর্যাদাতে দুজনকে দেখছে। তার শাশুড়িকে 5-6 বছর ধরে তাকে পালতেছে, খাওয়াচ্ছে। এটা কি তার অপরাধ? এটার জন্য তার এইটা তার প্রতিদান। তার আজকে রক্তের এই মর্যাদা দিল। ঘটনার সময় বাসায় নিজের পরিবার ছাড়াও ছিলেন তার শাশুড়ি, জানান নিহতের মা। ঘরে ঢোকার পরে আমার কাছে মা বটি ধরো, তবে স্ত্রী ও শাশুড়ির দাবি, কয়েক মাস বাড়ি ভাড়া বাকি আর ঋণ নিয়ে মানসিক চাপের কারণে আত্মহত্যা করেন নজরুল। ওরে রেখে আমি রাত্রে কিভাবে থাকবো? প্রত্যেক সময় কাশি হলে হাতটা ধরে রাখি। পুলিশ বলেছে করবে, দেখবে, দেখুক আর রিপোর্ট আসুক। আমরা কেন করবো এটা আপনারা বলেন শুধু। আমাদের করে যদি লাভ হয় যে ওর অনেক টাকা পাবো বা কোনো কিছু পাবো, ওর কাছ থেকে কিচ্ছু তো পাবো না। হত্যা নাকি আত্মহত্যা তার তদন্তে নেমেছে পুলিশ। তার বাসার লোকজন যারা আছে তাদেরকে সহ তার
সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং এটা খুব আর্লি স্টেজে আছে এখন। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি একজন লোক মারা গেছে। এই ঘটনায় লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড় ভাই। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেন্ট মার্টিন কখনো বন্ধ ছিল না, তবে পর্যটক নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। দুপুরে নদী দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেন্ট মার্টিন শুধু ব্যবসায়ীদের না, এটা সবার বলেও জানান উপদেষ্টা। বলেন, কয়েকজন হোটেল ও জাহাজ মালিকের কাছে দ্বীপটি দেয়া হবে না। এ সময় তিনি আরও বলেন, সিলেটে সাদা পাথরের যে তাণ্ডব তা শুরু হয়েছে 2006 সালে। সাদা পাথর চুরির বিষয়ে সম্মিলিত প্রতিবাদের কারণে চুরির রাজনৈতিক ঐক্য ভেঙে গেছে। তিনি জানান, 64 জেলায় 63টি নদী দখলের তথ্য সংগ্রহ হয়েছে। এরই মধ্যে ঢাকার বালু, ধলেশ্বরী তুরাগ খননের জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। 18 নদী নিয়ে পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। পর্যটন এলাকাগুলোয় ভ্রমণকে নিরাপদ, আনন্দময় ও সাশ্রয়ী করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পর্যটন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন দিবসের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকার অংশীজনদের সাথে কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন দেশ, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য এদেশে পর্যটন খাত অনেক পিছিয়ে আছে, যার ফলে এদেশে বিশ্ব পর্যটন যথাযথ আকর্ষণ হচ্ছে না। তাই পর্যটনের প্রচার ও প্রসারে 1980 সাল থেকে বিশ্বের অন্যতম দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে পর্যটন দিবস। এই নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণেও সচেতনতা বাড়াতে বর্তমান সরকার কাজ করছে। জানান, সঠিক দিক নির্দেশনা নেওয়া হলে এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানও তৈরিতে ভূমিকা রাখবে। আমরা সেই জন্য কিছু কিছু নতুন স্পটগুলি এক্সপ্লোর করতে চাই, সেখানে যাতে প্রাইভেট সেক্টরও যায়। আমরা গেলে তারপরে সেখানে প্রাইভেট সেক্টরও যাবে, সেখানে পর্যটকরা যেতে পারে। তাহলে আর সবচেয়ে আমাদের পর্যটক ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে, আমাদের পরিবেশের কথা অবশ্যই মনে রাখতে হবে। এদিকে পর্যটন উপদেষ্টা বলেন, এই খাতকে এগিয়ে নিতে এরই মধ্যে মহাপরিকল্পনা ঠিক করা হয়েছে। সবকিছুকে বাণিজ্যিকরণ করতে হবে, সবকিছুকে অর্থনীতির মানদণ্ডে চিন্তা করতে হবে। এটা এক ধরনের সংকীর্ণতা। পর্যটন মহাপরিকল্পনার কাজ করছি, সেখানে এইসব জিনিসের নিদর্শন নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বের 119টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 109তম, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে বসেছে ঢাক ঢোলের হাট। কয়েকশো বছরের ঐতিহ্যবাহী এই হাটে বাদ্যযন্ত্র নিয়ে যন্ত্রীরা এসেছেন দেশের নানা প্রান্ত থেকে। বায়না পেলেই যোগ দেবেন পূজার উৎসব আয়োজনে। 3 দিনের এ হাট শেষ হচ্ছে রোববার। ঢাক, ঢোল, কাসর, সানাই আর বাঁশির আওয়াজে মুখর কটিয়াদের পুরাতন বাজার। যন্ত্রীরা বাদ্যযন্ত্র বাজিয়ে আকৃষ্ট করছেন পূজারীদের। এর মাঝে চলছে দরদামের পর্ব। প্রতি বছর দুর্গাপূজার আগে রাজধানী সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ঢাকি ও যন্ত্রীরা জড়ো হন এই হাটে। পূজারীরাও আসেন দূর দূরান্ত থেকে। ঢাকের জন্য দল প্রতি 15 থেকে 20 হাজার এবং পুরো যন্ত্রী দল নিতে গুনতে হয় 1 লাখ টাকার উপরে। বাঁশি, ডোল, ডাক, কাশি আছে আমাদের 1,20,000 টাকা দাবি। আমরা দাম দরে বললে আমরা চলে যাব। এই বাজারে না আসলে আমাদের জন্য কি একটা অপূর্ণতা থেকে যায়, তাই আমরা সেই বাজারে আসি। আমি একটা ঢাক নিয়ে আসছি। বায়না ঠিক হলে বাদ্যযন্ত্র সহ কলাকুশলীদের সঙ্গে নিচ্ছেন পূজারীরা। মহাষষ্ঠী থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত চুক্তিবদ্ধ হন তারা। আমরা যত টাকা লেগে কয়টা দিক থেকে ঢাক নিব, ভালো ঢাক নিব, 1 বছর একটি পূজা। হ্যাঁ, আমরা আনন্দ করব। ডাকের দাম দর করছি, দেখছি। আমার কাছে যদি মনে হয় যে না ডাক ভালো, একটু টাকা বেশি হলেও নিয়ে যাব। দূর দূরান্ত থেকে আসা যেসব যন্ত্রী ভাড়ায় যেতে পারেন না, তাদেরকে হাট কমিটির পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হয়, জানালেন সভাপতি। এখানে বাজনাওয়ালারা যেনারা আসেন, এনাদের সকল থাকা খাওয়ার ব্যবস্থা করি আমরা, এবং ওনারা এখানে আসলে পরে যে বাজনাগুলি বায়না হয় না,
ফেরত যাইতে হয়, ফেরত যায় যারা তাদেরকে আমরা এখান থেকে তাদের বাড়িতে যাওয়ার খরচটা দিয়ে আমরা বহন করি। জনশ্রুতি আছে ১৬শ শতাব্দীর মাঝামাঝিতে রাজা নবরঙ্গ রায় তার কটিয়াদের প্রাসাদে দুর্গাপূজার আয়োজন উপলক্ষে বাদ্যযন্ত্রীদের আমন্ত্রণ জানান। সেই থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে বসে ঐতিহ্যবাহী এই ঢাকঢোলের হাট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।